ঘুমোচ্ছিলাম আমি, হঠাৎ একটা কোলাহলে আমার ঘুম ভেঙে গেল। উঠে চলে গেলাম ঠাকুর দালানে। সেখানে গিয়ে দেখি একটা ছেলে দাঁড়িয়ে আছে আর অধীরের বাড়ির লোকজন। অধীরের বাবা রীতিমতো রেগে বলে উঠল, তোরা কি করতে গিয়েছিলিস? এই ভর দুপুরে ওই মাঠটায় কেন গিয়েছিলিস? বারণ করেছিলাম না? অধীরও বেশ উৎকণ্ঠা নিয়ে বললে, দাদা কোথায় তোর? ওই কাকতারুয়ার কাছে গিয়েছিলাম আমরা। কেন গিয়েছিলিস? আসলে কাকতারুয়াকে তো কোনোদিনও মাঠে থাকতে দেখিনি, তাই খুব ইচ্ছে ছিল গিয়ে দেখি ওখানে কি আছে। দাদা ওই কাকতারুয়া বেয়ে উঠেছিল, আর ঠিক সেই সময় কি? কাকতারুয়া না একটা হাত ভেঙে গেছে। কি? তোদের দাদা কোথায়? কোথায় সে? আমি পালিয়ে এসেছি, কিন্তু দাদা আমার সাথে আসেনি। অধীরের ঠাকুরদা রীতিমতো ফুঁপিয়ে কেঁদে উঠে বললেন, কি সর্বনাশ! এই ভয়টাই ছিল সুখু, ওদেরকে খুঁজতে লোক লাগা। সর্বনাশ হয়ে গেছে। কেসটা কি বলতো? বলেছিলাম না এই মাথায় কিছু একটা গন্ডগোল আছে। তবে সকলের উৎকণ্ঠা শেষ করে সন্ধ্যের মুখে অধীরের দিদির বড় ছেলে ফিরে এলো। কিন্তু ঠাকুরদা সমানে বলতে লাগলেন, কালকে দিকটা সাবধানে থাকতে হবে সবাইকে, গ্রামের সবাইকে সাবধানে থাকতে বলো। কালকের দিনটা সকলে যেন সবাই খুব সাবধানে থাকে। আমি আর পার্থ একে অন্যের মুখের দিকে তাকালাম, কিন্তু কেউ কিছু বুঝতে পারলাম না। অষ্টমীর সকাল থেকে আবহাওয়া কেমন যেন বদলে গেল। ঘন কালো মেঘ আকাশ ছেয়ে ফেলল, ঝোড়ো হাওয়ার দাপট বেড়ে উঠল। বিছানায় বসে মুখ বেজা করে বললুম, কি ওয়েদার হয়ে গেল! কাল অব্দি এত সুন্দর ছিল সব, আর আজকেই বৃষ্টিটা শুরু হলো। প্রত্যেকবার পুজোতে এই কেসটাই হয়, পুজোটা ভাসাতেই হবে। আচ্ছা ওদের অষ্টমীর ধনুচি নাচের কেসটা কি হলো? আজ রাতে তো হওয়ার কথা, কিন্তু ঠাকুরদার কথায় সবার মাথায় যেন বাজ পড়েছে। কাল থেকে সে সর্বনাশের কথা সে বলেই চলেছে। আশপাশের লোকজন দফায় দফায় এখানে আসছে, ভয়ে তো তারা কাঠ হয়ে আছে। আচ্ছা, ওই মাঠটায় কি কোনো গন্ডগোল আছে নাকি? দেখ, আমি যেটুকু জানি সেটুকু বলছি। ঠাকুরদার কাছে শোনা যে এ গ্রামে নাকি এককালে এক ভয়ঙ্কর ডাইনি থাকতো। তার বসবাস ছিল ওই মাঠেরই এক কোণে। মাঠটা নাকি তখন জঙ্গল ছিল। সে যাই হোক, সে ডাইনি প্রতি বছর দুর্গাপুজোর অষ্টমীতে কোনো এক উপায়ে নিজের আয়ু বাড়াতে পারত। অবশ্যই সেটা রহস্যময়। কি উপায় সে আমি জানি না, কিন্তু তার প্রকোপে গ্রামের অনেকের মৃত্যু হয়েছে। যেই তাকে বাধা দিতে গিয়েছে তাকে সে শেষ করেছে। বাচ্চা, স্ত্রী, পুরুষ কেউ বাদ যায়নি। তারপর প্রায় 70 বছর আগে সে ডাইনি মৃত্যু হয় ওই মাঠে। কেউ সাধারণত যায় না সেখানে, আর গেলেও ওই কাকতারুয়াতে হাত দেয় না। কেন? সে কারণ আমার জানা নেই, তবে আমার মনে হয় কেউ চায় না যে ওই মাঠের কোনো কিছুতেই হাত দেওয়া হোক। দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকেল হলো। কালো অন্ধকার আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। আমি আকাশের দিকে তাকিয়ে বললাম, আবহাওয়া তো বেগতিক লাগছে রে। সত্যি রে অনিল, ধনুচি নাচ হবে বলে আমার মনে হয় না। বলছি, ভোগ হবে তো? এই এক পাবলিক, শুধু খাওয়া আর খাওয়া। আরে চারদিকে টেনশন খাচ্ছে লোকজন, কোনো তোর কমন সেন্স নেই। আরে ঠিক আছে ঠিক আছে, মায়ের ভোগ তো সবাই পাবে। যাই হোক, কোনো মতে ধনুচি নাচের ব্যবস্থা হলো সবশেষে। সবকিছুর মধ্যেও অধীরের দিদির বড় ছেলেটাকে কেমন যেন অন্যরকম লাগলো আমার। রাত তখন কটা বেজে গেছে খেয়াল নেই। একজোড়া পায়ের হালকা শব্দে ঘুম ভেঙে গেল আমার। ভালো করে শুনে বুঝলাম যে দোতলার বারান্দার দিক দিয়ে কেউ যেন হেঁটে গেল। অস্বস্তি হতেই পার্থ আর অধীরকে ঘুম থেকে টেনে তুললাম। কি হয়েছে? কি হয়েছে অনিল? আমার মনে হলো ঘরের সামনে দিয়ে কেউ যেন হেঁটে গেল। তুই কি ঠিক শুনেছিস? হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছি, বিশ্বাস কর। কোন দিকে গেছে মনে হলো? মনে হলো ওপাশে সিঁড়ি দিয়ে নিচে নামলো কেউ। ওখানে তো দাদার ঘর, কিন্তু এত রাতে কে যাবে ওদিকে? এমন সময় একটা অদ্ভুত আওয়াজে আমরা দৌড়ে বাইরে বেরিয়ে এলাম। চমকে উঠলাম একটা 14-15 বছরের ছেলের ছায়ামূর্তি দেখে। পার্থ বললে, ছেলেটা রণদেব মনে হচ্ছে না? মনে হলো তো তাই, কিন্তু ওকে স্বাভাবিক বলে মনে হলো না। কি বলছিস কি? হ্যাঁ হ্যাঁ, ধনুচি নাচের সময় আমি ওকে দেখেছি। ওর দৃষ্টি আমার ভালো লাগেনি। আহা, এখানে দাঁড়িয়ে সব কথা বলবি নাকি রণদেবের পিছু নিবি?
তোর দাদা কি দরজা খুলে শোয়? না তো। আমার মনে হচ্ছে রণদীপের কিছু একটা হয়েছে। তাড়াতাড়ি, আর দেরি নয়। হ্যাঁ, চল চল চল। রণদীপ এত রাতে কোথায় যাচ্ছে সেটা জানা আমাদের দরকার। আমি বলি কি, তুই দাদাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখ, তাহলে আমাদের নিয়ে আর চিন্তা করবে না কেউ। আমরা তিনজন রণদীপের পিছু নেওয়া শুরু করলাম। আমরা যতটা সম্ভব তাড়াতাড়ি এসে দেখি মাঠের কোথাও কেউ নেই। কোথায় গেল রণদীপ? সত্যিই তো। আরে আরে আরে, মাঠের ওই দিকটায় আগুন জ্বলছে মনে হচ্ছে। আগুনকে জ্বালালে। আমরা তিনজনে এগিয়ে গেলাম সেদিকে। সেখানে গিয়ে দেখি রণদীপ আগুনের সামনে বসে কি সব বিড়বিড় করছে। অদ্ভুত ব্যাপার। বুঝতে পারছিস তো অধীর, এই রণদীপ যে সেই রণদীপ নয়। ওর ওপরে কিছু একটা ভর করেছে মনে হচ্ছে, নয়তো। তোরা না কথা বলে ওকে এক্ষুনি নিয়েছো এখান থেকে। দাঁড়া দাঁড়া, দেখছি কি করা যায়। হঠাৎ মনে হলো আমাদের পিছনে দাঁড়িয়ে কে যেন হাসছে। ভয়ানক সে হাসি, শরীরের ভিতরটা যেন ভয়ে নিংড়ে নেয়। পিছনে ফিরতেই দেখি সাদা চুলধারী এক বিভৎস মহিলা। চোখের কোটরে চোখ নেই, আছে শুধু আগুন। সে যেন শূন্যে ভাসছে। ওরে, ওকে কোলে তোলার পালা। সে মহিলার চুল সমানে বড় হয়ে আমাদেরকে ঘিরে ফেলছে যেন। এই সেই ডাইনি নাকি? বাপরে বাপ! কিন্তু ততক্ষণে আমাদের সামনে সবকিছু যেন পরিবর্তন হয়ে গিয়েছে। মাঠ নেই, শুধু কালো অন্ধকার চারিদিক ছেয়ে ফেলেছে। আমরা যেদিকে দৌড়তে যাই, বিভৎসে সে মূর্তি চারদিক থেকে যেন আমাদের ঘিরে ফেলছে। সে এক মায়াবী পরিস্থিতি। আমি বললাম, কি করবি অধীর? অধীর পিছনে তাকিয়ে বললে, এ ভ্রমের মধ্যে কিন্তু ওই দূরের কাকতাড়ুয়াটা দেখা যাচ্ছে, দেখ। ওই 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 ডাইনির দুর্বলতা ওই কাকতাড়ুয়া নয় তো? মানে? তোরা যে কোনো ভাবে ডাইনিকে ব্যস্ত রাখ, আমি দেখি কিছু একটা ব্যবস্থা করা যায় নাকি। আমরা সেই মতো কাজ করলাম। পার্থ মলিন হাসিয়ে এসে ডাইনিকে বললে, বলছি কি চাই আপনার? ততক্ষণে অধীর একটা মশালের মতো কিছু হাতে নিয়ে কাকতাড়ুয়ার দিকে দৌড়ে গেছে। পার্থ কাঁদো কাঁদো গলায় বললে, ওরে, যা করার তাড়াতাড়ি কর। ডাইনি নিজের অমানবিক শক্তিতে যেন আমাদের মাটি থেকে ওপরের দিকে তুলে নিতে লাগলো। হাওয়ায় ভাসতে শুরু করলাম আমরা। অন্যদিকে অধীর গিয়ে সে মশাল দিয়ে কাকতাড়ুয়ার গায়ে আগুন ধরিয়ে দিল। ডাইনি যেন হঠাৎ ব্যথায় ছটফট করতে লাগলো। তার সারা শরীরে আগুন ধরে গেছে। গগনভেদী চিৎকার করতে করতে তার সারা শরীর মিলিয়ে গেল কোথায়। সঙ্গে সঙ্গে চারপাশের পরিবেশ আবার আগের মতো হয়ে গেল। দেখি অধীর অচৈতন্য রণদীপকে নিয়ে আমাদের দিকে হেঁটে আসছে। কোথায় পেলি ওকে? কাকতাড়ুয়ার পিছনে পড়েছিল। তার মানে আমি ঠিক ধরেছিলাম যে আমাদের সাথে এই দুদিন যে ছিল সে রণদীপ নয়, সে ডাইনি। মহানবমীর সকালে ঠাকুর দালানে বসে আছি আমরা। অধীরের বাবা বললে, তোমরা তো অসাধ্য সাধন করলে। সত্যি, এত সাহস করে তোমরা যে ছেলেটাকে উদ্ধার করলে, কিভাবে যে তোমাদের ধন্যবাদ জানাই। আহা কাকু, এটা তো আমাদের কর্তব্য।